গত কয়েকদিন ধরে কি হচ্ছে বলুন তো? ফেসবুক খুললেই শুধু হ্যাঁ, না, তাই না? কেউ জেনে, কেউ না জেনে, আবার কেউ তো দেখি শুধুই মজা করার জন্য হ্যাঁ বা না লিখে পোস্ট করছেন। তো এই যে একটা হ্যাঁ না ভোটের ট্রেন্ড চলছে, এর আসল ব্যাপারটা কি? চলুন আজ আমরা ঠিক এটাই জানার চেষ্টা করি। এই হ্যাঁ না ভোট বা যাকে বলে গণভোট, সেটা আসলে কি জিনিস, আর বাংলাদেশে এর ইতিহাসটাই বা কেমন? ফেসবুকের পাতায় আমরা এখন যা দেখছি, এই হ্যাঁ আর না এর খেলা কিন্তু একদমই নতুন কিছু না। এর শেকড়টা আমাদের রাজনৈতিক ইতিহাসের অনেক গভীরে। আর সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডটা বলা যায় আমাদের একটা সুযোগ করে দিল ইতিহাসের সেই পাতাগুলো আরেকবার উল্টে দেখার। তো সোশ্যাল মিডিয়ার এই যে হ্যাঁ না ভোট, এটার কিন্তু একটা বেশ পোশাকি নাম আছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় গণভোট বা ইংরেজিতে রেফারেন্ডাম। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। গণভোট মানে হলো কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপর সরকার বা রাষ্ট্র সরাসরি দেশের সব ভোটারের মতামত জানতে চায়। মানে ধরুন কোনো একটা প্রস্তাব বা নীতি, সেটার ব্যাপারে জনগণ হ্যাঁ বলবে নাকি না বলবে, সেটাই ঠিক করে দেয় এই ভোট। অনেকটা সরাসরি গণতন্ত্রের মতো, তাই না? যেখানে পলিসি ঠিক করার ব্যাপারে সাধারণ মানুষের একটা ডিরেক্ট ভূমিকা থাকে। আচ্ছা, সংজ্ঞা তো বোঝা গেল, কিন্তু আমাদের দেশে এর ব্যবহারটা কেমন ছিল? চলুন এবার একটু বাংলাদেশের ইতিহাসের দিকে তাকানো যাক। এখানে গণভোটের ইতিহাস খুব একটা দীর্ঘ না হলেও যা হয়েছে তা কিন্তু বেশ ঘটনাবহুল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে গণভোট হয়েছে মোট ৩ বার। সালগুলো হচ্ছে ১৯৭৭, ১৯৮৫ আর ১৯৯১। প্রত্যেকটারই কিন্তু একটা আলাদা প্রেক্ষাপট ছিল। তবে আজকে আমরা বিশেষভাবে ফোকাস করব ১৯৮৫ সালের গণভোটের দিকে। কারণটা হলো ওটা বেশ কিছু দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। চলুন একটু টাইম ট্রাভেল করে আসি। আমরা ফিরে যাই ১৯৮৫ সালে। ওই সময়টার কথা মাথায় রাখাটা খুব জরুরি, কারণ দেশ তখন চলছে সামরিক শাসনে। রাজনৈতিক পরিস্থিতি যাকে বলে বেশ থমথমে। আর ঠিক এমনই এক সময়ে আয়োজন করা হলো একটা গণভোটের। তো প্রশ্নটা হলো, কিসের ওপর ভোট চাওয়া হয়েছিল? ভোটারদের সামনে যে প্রশ্নটা রাখা হয়েছিল সেটা ছিল বেশ লম্বা আর একটু জটিল। জানতে চাওয়া হয়েছিল, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নেওয়া নীতি সমর্থন করেন, এবং আপনি কি চান যে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ার আগ পর্যন্ত তিনি তার প্রশাসন চালিয়ে যাবেন? খেয়াল করে দেখুন, এখানে কিন্তু দুটো জিনিসকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। এক, তার নীতিকে সমর্থন করা, আর দুই, তার শাসন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া। তো ফলাফল কি দাঁড়ালো? সরকারি হিসাবে দেখা গেল যে হ্যাঁ ভোট পড়েছে ৯৪.৫%, আর নাও ভোটের বাক্সে ছিল মাত্র ৫.৫%। ভোটের উপস্থিতির হারও দেখানো হয় বেশ ভালো, ৭২.২%। এই যে সংখ্যাগুলো, বিশেষ করে হ্যাঁ এবং না ভোটের মধ্যে এই বিশাল ব্যবধান, এটা কিন্তু তখনকার পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। ভেবে দেখুন একবার, ভোটের প্রায় পুরোটাই মানে ৯৪.৫% ছিল হ্যাঁ এর পক্ষে, আর না ভোটের অংশটা একেবারেই সামান্য। এই যে একটা বিপুল ব্যবধান, এটাই ছিল ১৯৮৫ সালের গণভোটের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটা। তবে গল্পের কিন্তু আরেকটা দিকও আছে। এই ফলাফলটা মোটেও সর্বজন স্বীকৃত ছিল না। তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো এই গণভোটটা পুরোপুরি বর্জন করেছিল। তারা সেদিন ধর্মঘটের ডাক দেয় এবং এই ফলাফলকে পূর্ব নির্ধারিত বলে সরাসরি প্রত্যাখ্যান করে। কাজে পরিস্থিতিটা ছিল এমন যে একদিকে সরকারি ঘোষণা আর অন্যদিকে বিরোধী দলগুলোর ঘোরতর আপত্তি। সে তো গেল ইতিহাসের কথা, প্রায় ৪ দশক আগের ঘটনা, তাই না? এখন প্রশ্ন হলো, আজকের বাংলাদেশে গণভোটের পরিস্থিতিটা ঠিক কেমন? আইন কি বলছে, আর বাস্তবতাটাই বা কি? মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশে কিন্তু গণভোট আয়োজনের জন্য একটা আইন রীতিমতো আছে। ১৯৯১ সালে গণভোট আইন নামে এটা পাশ করা হয়। তার মানে কাগজে কলমে যদি দেখি, গণভোট আয়োজনের আইনি কাঠামো কিন্তু আমাদের তৈরিই আছে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এখানেই। আইন যদি থেকেই থাকে, তাহলে কেন এখন গণভোট আয়োজন করাকে প্রায় অসম্ভব একটা ব্যাপার বলে মনে করা হয়? কেন এই আইনটা আর ব্যবহৃত হচ্ছে না? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক বাস্তবতা আর সাংবিধানিক ব্যাখ্যার জটিলতার মধ্যে। মূল প্রশ্নটা হলো, যে টুলটা তৈরি করা হয়েছিল জনগণের মতামত জানার জন্য, সেটা কেন আজ বাক্সবন্দী হয়ে আছে? ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?